সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফের ১৬০তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পিকেএসএফ এবং পিকেএসএফের সহযোগী সংস্থাসমূহের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড এই অনুষ্ঠানে আলোচনা করা হয়। আজ আমরা আলোচনা করব রাজশাহী অঞ্চলের পিকেএসএফের অর্থায়নে গড়ে ওঠা বিভিন্ন উদ্যোগ সম্পর্কে। এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম। আমাদের সাথে আরও রয়েছেন পিকেএসএফের সহযোগী সংস্থা শতফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব নাজিম উদ্দিন মোল্লা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। সুধী মণ্ডলী, আয়বর্ধনমূলক উদ্যোগকে বিভিন্ন সহায়তা প্রদান করে দরিদ্র মানুষের উপার্জন বাড়ানো এবং সংশ্লিষ্ট পরিবারসমূহে উন্নতি বিধান করে পিকেএসএফ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। পিকেএসএফের সহায়তায় অনেকে এখন সচ্ছল জীবনযাপন করছেন। দর্শক মণ্ডলী, চলুন এরকম কয়েকজন উদ্যোগী মানুষের সফলতার কথা একটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে জেনে আসি। পিকেএসএফ কর্মসংস্থানের লক্ষ্যে নানা রকম কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এরই ধারাবাহিকতায় উজ্জীবিত কর্মসূচির আওতায় রাজশাহী জেলায় পিকেএসএফ এর সহযোগী সংস্থায় দুস্থ মহিলাদের দর্জি কাজের প্রশিক্ষণ প্রদান করেন। পিয়ারা বেগম এমনই একটি প্রশিক্ষণ গ্রহণ করে পিকেএসএফ এর সহযোগী সংস্থার সহায়তায় মোহনপুর উপজেলার ঘাসি গ্রামে নিজের বাড়িতে দর্জি কাজের প্রশিক্ষণ কেন্দ্র ও দোকান চালু করেছেন। তিনি এ গ্রামসহ আশেপাশের গ্রামের মানুষের পোশাক সেলাই করেন, আবার শহর থেকে অর্ডার নিয়েও কাজ করে সরবরাহ করেন। এ কাজের পাশাপাশি তিনি নিজ বাড়িতে গ্রামের অসহায় কর্মহীন মহিলাদের সামান্য সম্মানের বিনিময়ে দর্জি কাজের প্রশিক্ষণ দিয়ে থাকেন। বাংলাদেশ শতফুল উজ্জীবিত প্রকল্প থেকে কাজ আমি পেয়েছি। 2014 সালে নভেম্বরের 1 তারিখে কাজ পেয়েছে, নভেম্বরের 31-এ শেষ হয়েছে। যেদিন কাজ পেয়েছে সেদিন আমাকে মেশিন দিয়েছে, আমাকে সবাইকে দিয়েছে। তারপর থেকে আমি নিজের বাড়িতে আমি এই কাজ উদ্যোগ নিয়েছি। 2-3 মাস থেকে আমি কাজ করছি। প্রতি মাসে 6 জন 7 জন 10 জনও হয়, এ ব্যাচে 12 জন আছে। আমি যেভাবে ট্রেনিং পাইছি যে লোকের কাছ থেকে, ওই লোক আমাকে সবাইকে যে হেল্প করছে আমি সেভাবে এদেরকেও হেল্প করছি। ড্রয়িং করাই, প্র্যাকটিক্যালি শিখাই এবং একবারে কাটা থেকে শুরু করে সম্পূর্ণ কাজ নিজাতে ওরা শিখাই দিই। এ যাবৎ 15 জন মেশিন কিনেছে, কিনা বাড়িতে ছিট উঠায় তারা কাজ করে। কোনো সমস্যা হলে আমার বাড়িতে আসে, কাজ আমি কাটাই দিই, কোনো সমস্যা হলে বলে দিই। সারা বছরই তার এখানে মহিলারা প্রশিক্ষণ গ্রহণ করেন। 2-3 ব্যাচ এর আগে ট্রেনিং করানো হয়েছে, পেয়ারা আপা ট্রেনিং করাইছে। তো আমি বেকার থাকি, আমি ভাবলাম যে আমি পেয়ারা আপার কাছে ট্রেনিং করব। এই বলে পেয়ারা আপার সাথে কথা বলে আমি ট্রেনিং নিচ্ছি। আর ট্রেনিং নিয়ে আমি অনেকটা কাজ শিখে গেছি অলরেডি। ইনশাল্লাহ আমি বাড়িতে মেশিন কিনে আমি নিজে নিজে কাজ করব এবং প্রতিষ্ঠিত হব আর কি। এখন লেখাপড়া করি, ইন্টারে ফার্স্ট ইয়ার। লেখাপড়া করার পাশাপাশি এখানে এই প্রকল্পতে এসে আমি প্রশিক্ষণ গ্রহণ করেছি এবং প্রশিক্ষণ গ্রহণ করার পর নিজেই বাড়িতে কাজ করি। কাজের যে ইনকাম, আর্থিক আয় হয়, সেই আয়টা দিয়ে নিজের লেখাপড়ার খরচ চালাই, পাশাপাশি নিজের পায়ে দাঁড়াতে চাই এবং নিজে আত্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকে নিজ বাড়িতে দর্জির কাজ করছেন, আবার কেউ কেউ শহরে কোনো টেইলরিং শপেও কাজ করে জীবিকা নির্বাহ করছেন। পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের 25 জন দুস্থ নারীকে ব্লক, বাটিক ও হস্তশিল্পের প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে এ নারীরা নগদ আর্থিক সহায়তাও পান। প্রশিক্ষণ শেষে তাদের প্রশিক্ষক শামসুন নাহার তাদের সবাইকে নিয়ে দল গঠন করেন। তিনি শহর থেকে কাজ সংগ্রহ করে দলের সবার মাঝে বন্টন করেন। আমি প্রয়াস অফিসে 12 দিন ট্রেনিং করেছি। কাঠ, চুপি, ব্লক, বাটি, হস্তশিল্পী 12 দিন ট্রেনিং করে আমি পলি আপাকে বিক্রি করে আমি 1,500 টাকা করে মাসে ইনকাম করি। আমি আগে চেয়ে আমার এখন খুব সুখে আছি। কেউ কেউ শামসুন নাহারের বাড়িতে বসেই কাজ করে, আবার অনেকে নিজ বাড়িতে কাজ করে তার কাছে জমা দেয়। তিনি কাজ বুঝে নিয়ে তাদের পাওনা মজুরি প্রদান করেন। আমি পিকেএসএফ ও প্রয়াসের সহযোগিতায় আমাকে ডেকেছিল ট্রেনার হিসাবে, যে আমি 12 দিন ট্রেনিং করিয়েছি তাদের।
যে 25 জন সদস্য ছিল তাদের কাঠচুপি, ব্লক বাটি, গুজরাটি, তারপর অনেক হস্তশিল্প মানে কুটির শিল্প দিয়েছি, ট্রেনিং দিয়েছি। তারা বাসায় গিয়ে ওইসব কাজগুলো করে আমার কাছ থেকে নিয়ে যাই, আমি দিই। তারা ট্রেনিং খুব ভালো করেছে, তার জন্য তাদের নিয়ে আমি একটা সংগঠন করেছি। সেই সংগঠনে আমার কাছ থেকে তারা কাজ নিয়ে যায় এবং কাজ করে আমাকে আবার কাজগুলো দেয়। সেই কাজগুলো আমি তখন বিক্রি করি। এভাবে নিজ বাড়িতে কাজ করে এলাকার দুস্থ মহিলারা বাড়তি আয় করে নিজের সংসার চালাতে পারছে। রাজশাহী জেলা পান উৎপাদনের জন্য প্রসিদ্ধ। এ জেলায় অনেক পানের বরজই চোখে পড়ে। পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে পানের বরজ করতেও আর্থিক সহায়তা করে আসছে। মানুষের কাজ করে খাইতাম, তারপর খাইতে খাইতে এই শতফুল অফিস যখন আসছে কেন্দ্রতে আমি ভর্তি হয়ে তখন টাকা ঋণ লিছি, নিয়ে জমি কন্ট্রাক্ট খুঁজ পাইছি, খুঁজ পাইয়া জমি কন্ট্রাক্ট নিয়ে জমি এলাকা টাকা দিয়ে ওখানে বরপুচ্ছি, বরপুতে এই পান চাষ করছি। এখন আমার ভালোই চলছে, ঋণ পান সব সুদ হয়ে গেছে যাওয়াতে এখন নিজের বরে খাটাখুটা পান টান বিক্রি করা ভালোই চলছে আর কি। এ জেলার মোহনপুর উপজেলার নওনগর গ্রামের শহীদুল ইসলাম পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তায় পানের বরজ গড়ে তুলেছেন। তিনি পানের বরজে নিজে কাজ করার পাশাপাশি খণ্ডকালীন কর্মীও নিয়োগ করেছেন। তিনি পান বিক্রির টাকা দিয়ে ঋণ পরিশোধ করেও বেশ আয় করে থাকেন, যা তার জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছে। সুধীমণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম কয়েকজন সফল উদ্যোগীর সফল গাথা কার্যক্রম। কেউ দর্জি প্রশিক্ষণ নিয়ে দর্জি কাজ করছে, কেউ পানের বরজে কাজ করছে, কেউ ব্লক বাটিক বা হস্তশিল্পের মতো কাজ করে জীবিকা নির্বাহ করছে। আলোচনার পালা। আলোচনার প্রথমে জনাব রফিকুল ইসলাম, আপনার কাছে আমাদের জানতে ইচ্ছে করছে সেটা হলো যে পিকেএসএফ ক্ষুদ্র উদ্যোগে অর্থ সহায়তা প্রদান করতে থাকে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের জন্য এই ক্ষুদ্র উদ্যোগ বা ক্ষুদ্র উদ্যোগী কারা? পিকেএসএফ আমাদের পার্সপেক্টিভে আমরা এক ধরনের সংজ্ঞায়িত করেছি, যেখানে আমরা বলছি একজন উদ্যোক্তার বৈধ এবং প্রোডাক্টিভ কার্যক্রমে যদি তার 15,000 টাকা থেকে 40,000 টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত যদি তার বিনিয়োগ থাকে, সেটাকে আমরা বলছি যে এটা একটা মাইক্রো এন্টারপ্রাইজ। এবং এর জন্য নিশ্চয়ই একটা নীতিমালা আছে। হ্যাঁ, নীতিমালা আছে। নীতিমালাতে আরও বিশেষ কিছু বিষয় আছে, যার মধ্যে যেমন তার ইকুইটি 20%, অর্থাৎ এখানে কি কর্মসংস্থানের একটা বিষয় আছে? কর্মসংস্থান বলা হয়েছে যে পূর্ণকালীন কর্মসংস্থান সৃষ্টি হবে, সংখ্যাটা বলা নেই। অর্থাৎ আমরা যেটা ক্ষুদ্র ঋণ বলি, ক্ষুদ্র ঋণ কিন্তু পূর্ণকালীন কর্মসংস্থান হয় না। এই জন্য ক্ষুদ্র উদ্যোগের বিষয়টা আসছে, যেখানে মজুরিভিত্তিক কর্মসংস্থানও হবে, আবার পূর্ণকালীন কর্মসংস্থান হবে। কারা এই ক্ষুদ্র উদ্যোগী ঋণ বা পুঁজি কারা গ্রহণ করতে পারে? উদ্যোক্তা কিন্তু প্রত্যেকেই, যদি আমরা সহায়ক পরিবেশ সৃষ্টি করতে পারি সেটা বিকশিত হয়, তারা বিকশিত হতে পারে এবং সেই কাজগুলো তারা করতে পারে। এর জন্য সহায়ক পরিবেশ দরকার। তো দেখা যায় যে আমরা যে স্টোরিটা দেখলাম সেখানে পিয়ারা বেগম, এ হতদরিদ্র একটা মহিলা, তার সংসার চালানোর কোনো উপায় ছিল না, সে অতি কষ্টে দিন অতিপাত করত, স্বামী তার অসুস্থ। উজ্জীবিত প্রকল্পের অধীনে সেলাই প্রশিক্ষণ নিয়ে সেখান থেকে সে ভাগ্য উন্নয়নের কাজ আরম্ভ করেছে এবং এখন প্রতি মাসে সে 10-15 জন মহিলাকে সে প্রশিক্ষণ দিচ্ছে এবং তাদের কাছ থেকে প্রতি মাসে 1,000 টাকা করে নিয়ে তার সংসারের আয় বাড়িয়েছে। এই সহায়ক পরিবেশ যদি পিকেএসএফ না দিত তাহলে হয়তো বিকশিত হওয়ার সুযোগ, এই পেয়ারা বেগম বিকশিত হতো না। জনাব রফিকুল ইসলাম, আপনার কাছে আমাদের জানার বিষয় সেটা হচ্ছে যে পিকেএসএফ এর এই ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রমটি এখন ব্যাপক আকার ধারণ করেছে, কি রকম একটু খুলে যদি বলেন আমাদের। একটু যে আমাদের টোটাল যে লোন পোর্টফোলিও তার 27% হলো আমাদের ক্ষুদ্র উদ্যোগ। তো আমাদের কিন্তু কম্পোনেন্ট অনেকগুলো, তার মধ্যে 17% অনেক বড়। আবার যদি আমরা বড় আর চিন্তা করি তাহলে মাত্র 8%। এখানে বোঝা গেল যে টাকার পরিমাণে আমরা বেশি বেশি লোন দিচ্ছি বলে টাকাটা, কিন্তু আমাদের এক্সপ্যানশন করার স্কোপ আছে। অর্থাৎ 8% সদস্য, তার মানে আমরা তো 20-25% গেলে হিউজ পরিবারে এটার সম্প্রসারণের সুযোগ আছে। কিন্তু আমরা
আগে এগুচ্ছে। আগে যেমন আমরা 1 লাখ টাকা পর্যন্ত দিচ্ছি, এখন আমরা 10 লাখ টাকা ওই পর্যন্ত কথাটাই হলো যে 100 জনের মধ্যে 8 জন পেয়ারা বেগম সৃষ্টি হয়েছে। টেকনোলজির দুর্বল অবস্থা থেকে আমাদের প্রোডাকশনও এরকম দুর্বল হয়, ফিনিশিং সুন্দর হয় না, ডিজাইন সুন্দর হয় না। এই জায়গাগুলোতে আমাদের কাজ করার স্কোপ আছে বা করা উচিত বা আমাদের চ্যালেঞ্জ। তার মানে আপনি বিপণনের কথা বলছেন, বিপণনও একটা আছে এবং কোয়ালিটির কথা বলছি, এবং আরো আছে বাজারজাতকরণ, ব্র্যান্ডিং, তারপর ভ্যালু চেইন ইন্টারভেনশন। এইগুলো নিয়ে তো পিকেএসএফ কাজ আরম্ভ করেছে। যেমন আমাদের নতুন একটা প্রজেক্ট যেটা আসছে, পিএস প্রজেক্ট, প্রমোটিং এগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজেস, বাণিজ্যিকীকরণ। আমরা আগে সব কিছু সাবসিডাইজড হইতে চলতো, যে টিকা, ভ্যাকসিনেশন, এগুলো সাবসিডাইজড হইতে পাওয়া যেত। এখন যাতে ক্রয় করে নেয় এবং এটা সাস্টেইন করে, সেই আঙ্গিকে এখন কাজ চলছে। এবং আমরা যেমন ব্র্যান্ডিং করা, তারপর ইলেকট্রনিক প্ল্যাটফর্ম, একটা ভার্চুয়াল মার্কেট তৈরি। এই যে মাইক্রো এন্টারপ্রাইজের কথা বলছি, ক্ষুদ্র উদ্যোক্তা, আপনার প্রতিষ্ঠানে এটাও কি, যেমন পিকেএসএফ দেখলাম টোটালের 8%, মানে 8 ভাগ আর কি। আপনার প্রতিষ্ঠানে সংখ্যা কত? না, আমার প্রতিষ্ঠানের এটা সংখ্যা 10%-এর মতো হবে। আমরা খুব বেশি উদ্যোক্তা সৃষ্টি করতে পারিনি, তবে আশা করছি যে এখন মানুষ যেভাবে উদ্যোগের দিকে এগোচ্ছে, তাতে সামনে প্রচুর উদ্যোক্তা সৃষ্টি হবে। তাহলে যে বিষয়গুলি, পুঁজি দরকার, আপনার প্রশিক্ষণ দরকার, আপনার প্রযুক্তি দরকার, এবং যেটা বলা হচ্ছে যে মার্কেটটাকে যদি আপনি সম্প্রসারণ করতে চান, তাহলে কিন্তু এই পরিবেশটা সৃষ্টি হবে আর কি। তো এই পরিবেশটা সৃষ্টি করতে প্রতিষ্ঠান কতটুকু প্রস্তুত? প্রতিষ্ঠান প্রস্তুত স্যার। পিকেএসএফ এর কাছ থেকে কি ধরনের সহায়তা পাচ্ছেন? পিকেএসএফ এর কাছ থেকে আমরা প্রশিক্ষণ সহযোগিতা পাচ্ছি, পাশাপাশি আর্থিক সহযোগিতা তো আছেই। এখন নতুন নতুন প্রকল্প আসছে, অনেক নতুন নিয়ে হয়েছে। সেক্ষেত্রে আমরা মনে করছি যে আমরা মার্কেটিংয়ের যে সুযোগ সুবিধাটা, সেটাও আমরা ভবিষ্যতে পাবো। এই প্রসঙ্গে আমরা আলোচনা করব, তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় এবং বিরতির পরেও আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারা যে পণ্য তৈরি করছে, তার গুণগত মান এবং তার বিপণন সম্পর্কে। জনাব রফিকুল ইসলাম, মধ্য আয়ের দেশ বাংলাদেশ এখন, এই যে একটি দেশ, তার ইকোনমিক গ্রোথের জন্য মাইক্রো এন্টারপ্রাইজটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? উন্নত দেশগুলো যদি দেখি, জাপান, চায়না, এদের যে বড় বড় ইন্ডাস্ট্রির যে ছোটো ছোটো পার্টস, ডিভাইস, এগুলো সব গ্রামে তৈরি হয়। এবং আমাদের দেশেও একটা স্টাডিতে আছে ৭৬% রুরাল এন্টারপ্রাইজ আছে আমাদের, যাদের এই কথার সাথে মিলে তাদেরই এই প্রতিফলন হলো আমাদের আজকের আর্থিক বা আমাদের উন্নতি। তো সেখানে মাইক্রো এন্টারপ্রাইজে আমাদেরকে তবে আমাদের অগ্রসর হওয়ার আরও অনেক সামনে আরও চ্যালেঞ্জ আছে। যেমন আমাদের পাওয়ার, বিদ্যুৎ, অবকাঠামো, তারপর ঘটেছে, কিন্তু আরো দরকার সর্বোচ্চ যে প্রস্তাব, কারণ একজন উদ্যোক্তা তখন এই জিনিসগুলো দেখে, এগুলো ছাড়া তো স্যার তৈরি করতে পারে না। এটা বিদ্যুৎ না থাকলে তো এগুলো তৈরি করা যাবে না। আরেকটু ব্র্যান্ডিং, ভৈরবে জুতো তৈরি হয়, কিন্তু সেই জুতার ব্র্যান্ডিং নাই, সে তার মতো করে। আর একটা যে লো টেকনোলজি ট্রাপ, একটা ফার্নিচার তৈরি হয় কিন্তু ফিনিশিংটা চায়নার মতো না, মালয়েশিয়ার মতো না। এই যে ফিনিশিংয়ের কাজ বা ডিজাইনের কাজ বা নকশার কাজ, এই কাজগুলোতে আমাদের কাজ করা যায়। আমাদের নতুন প্রজেক্টে এই জিনিসগুলো আছে, কোয়ালিটি সম্পন্ন পণ্য, যেটা গুণগত হয়। এখানে কি পিকেএসএফ যেটা বলেন কাজ করবে আর কি, পিকেএসএফ এর এখানে কি আলাদা লোকবল থাকবে নাকি? পেস প্রজেক্টে 15 জন অলরেডি নিয়োগের জন্য আছে, 5 জন, মোট 22 জন। সেখানে টেকনোলজি অ্যাডাপ্টেশন একজন অফিসার আছে, তার কাজই হবে টেকনোলজি বাইরে থেকে টেকনোলজি ট্রান্সফার করা, অ্যাডাপ্ট করা, এবং যে রিসার্চগুলো সায়েন্স ল্যাবরেটরিতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে হয়ে আছে, কাজে নামেনি, সেগুলোকেও করা। যেমন স্যার পানের বাজার একটা বলি, গত আমাদের ফেডেক প্রজেক্টে রুট রটের একটা ডিজিজ ছিল, সেটা গতবার আইডেন্টিফাই হয়েছে, কিন্তু এইটার রেডিমেড কোনো সলিউশন পাওয়া যায় নাই। তা আমার এই প্রজেক্টে কিন্তু এটা বলা হয়েছে যে তোমরা ওই গত প্রজেক্টের যে চ্যালেঞ্জগুলো, এই প্রজেক্টে ছোটো ছোটো গবেষণা করে সেইটার সলিউশন তৈরি করবা। এই জিনিসগুলো কিন্তু খুব ইফেক্টিভ হবে। আমরা জানি আমাদের পান বিদেশে রপ্তানি হচ্ছে, মানুষ সেটা খায়, আমাদের দেশে মানুষ খায়, এবং এটা বিদেশে রপ্তানি হচ্ছে, এবং এটা স্বাস্থ্যটা ভালো রাখা অত্যন্ত জরুরি যদি আমরা এই শিল্পটাকে টিকিয়ে রাখতে চাই। তো সেই ক্ষেত্রে আপনারা অর্থায়ন করছেন, আর কি
আপনার এলাকায় আমরা দেখলাম যে প্রচুর পানের বরজ, প্রচুর কৃষক পান উৎপন্ন করছে। রাজশাহীর মাটি কিন্তু পান উৎপাদনের খুব উপযোগী। আচ্ছা, আগে আমরা জানতাম বরিশালে। জি, এটা যুগ যুগ ধরে আমরা শুনে আসছি, এখন তো দেখি আমাদের পিতামহ সকল যুগ থেকে এই পানটা উৎপাদন হয়ে আসছে। এটা আমাদের এলাকাতে একটা প্রধান অর্থকারী ফসল, এবং এই ফসলের উপরেই আমাদের অর্থনীতি টিকে আছে অনেকখানি ওই জায়গাটার। এবং এখানকার পানটা খুব সুস্বাদু, পানের পাতাটা পুরু অন্যান্য এলাকার চেয়ে, এই কারণে বিদেশে রপ্তানি করা সহজ হয়। তো আমরা স্যার যে কথাটা বললেন যে আমাদের এলাকায় মানে প্রচলিত কথাই বলছে যে ভাইরাস, এক ধরনের ভাইরাস ছত্রাক, এটা পানকে ক্ষতিগ্রস্ত করছে। আমরা সেক্ষেত্রে এখন পর্যন্ত এর কোনো সলিউশন পাইনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন টিচার এই বিষয়টা নিয়ে গবেষণা করেছেন, তারাও কোনো সলিউশন দিতে পারেননি। ইভেন আমার ওখানকার স্থানীয় একজন গবেষক আছেন, ডক্টর অধ্যাপক মফিজউদ্দিন মোল্লা স্যার, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে, উনিও এটা নিয়ে গবেষণা করছেন। এখন পর্যন্ত এটা কি ব্যাপক নাকি? এটা ব্যাপক, কখনো কখনো ব্যাপক। যেখানে শুরু হচ্ছে সেখানে ব্যাপক আকার ধারণ করছে, এবং সেখানে কৃষকেরা সর্বশান্ত হয়ে যাচ্ছে। এটা যেমন কৃষককে বাঁচিয়ে রেখেছে, সেই রকম কৃষককে আবার মরণফাদু হয়ে গেছে। আমরা এটার জন্য মানে কোনো জায়গায় কার্যকর কোনো সলিউশন এই পর্যন্ত পাইনি। আর এটা কি পিকেএসএফ কোনো সহায়তা করতে পারে এই সমস্ত ব্যাপারে? যেটা বললাম স্যার, আমার প্রজেক্টের আওতায় আমরা গবেষণা করে এটা একটা ব্যবস্থার চেষ্টা করা যাবে। পানের বরজ বা রাজশাহী অঞ্চলের আম প্রসিদ্ধ, সিল্ক আছে রাজশাহীর, কতগুলো ব্র্যান্ড আছে কিন্তু যেগুলি রাজশাহী ছাড়া আমরা চিনি না। তো এইগুলোকে কি গ্রামীণ শিল্পের আওতায় এনে এগুলোকে নিয়ে কিছু ভাবা যায় না? আমরা ইতিমধ্যে 600 ক্লাস্টার চিহ্নিত করেছি। সেই 600 ক্লাস্টারের মধ্যে এগুলো আছে আমের ক্লাস্টার, লিচুর ক্লাস্টার, পানের বরজের ক্লাস্টার। পানের বরজ সারা দেশে হলেও আমরা 9টা ডিস্ট্রিক্টে বেশি পান উৎপাদন করতে দেখি। বরিশাল, কক্সবাজার, মেহেরপুর, রাজশাহী, এই জায়গাগুলোতে ক্লাস্টার বেস ভ্যালু ইন্টারভেনশন দেওয়ার চেষ্টা করবো। একই জায়গায় সুবিধা পাওয়া যাচ্ছে, বাজারজাত করতে সুবিধা হচ্ছে, এই ধরনের করে এক একটা ক্লাস্টারকে নিয়ে কাজ করা। যেমন বহুরূপী জুতা, যেখানে যে ক্লাস্টার করেছে সেখানে যেই সমস্যাগুলো আছে সেই জায়গাগুলো ইন্টারভেনশন দিয়ে সমস্যার সমাধান করে ওদের কাজে সহায়তা করা। তাহলে কি এই পুরো বিষয়টা এইভাবে ডিজাইন করা রয়েছে যে সব জায়গায় প্রশিক্ষণের ব্যবস্থা আছে, যেটা যেখানে দরকার ঠিক সেভাবে কি আছে? সেটাই, অর্থাৎ একটা কাজ তো অলরেডি চলছে, যেমন পানের বরজে কাজ হচ্ছে। এখন আমরা ওখানে গিয়ে দেখবো যে তার এই কাজ করতে কোন জায়গায় সমস্যা, যেমন বিদেশে যাওয়ার ক্ষেত্রে, রপ্তানির ক্ষেত্রে সমস্যা। কিন্তু সেখানে কিন্তু যে ব্যাকটেরিয়ার কথা বলা হলো বা ভাইরাসের কথা বলো সেটা নাই, সেটা ওই যে গত প্রজেক্টে আমরা সেটা দেখলাম যেটা করা হয় না। এবারে আমরা ওটার ভিতরে আমরা এই গবেষণাটাও আমরা করব যে এই ভাইরাসটা বা রুট টটেনটা কোত্থেকে আসলো বা ছত্রাকের আক্রমণ। এই কাজগুলো তো আমাদের সহযোগী সংস্থার মাধ্যমে করতে হবে। সহযোগী সংস্থার সামর্থ্য বৃদ্ধির জন্য কি করেছেন আপনারা? 30টা সাবসেক্টর ভ্যালু চেইন ডেভেলপমেন্ট আছে, যেখানে 3.5 লাখ লোকের ট্রেনিং সহ সুবিধা দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে আর সামনে হবে। এবং এখানে কিন্তু সহযোগী সংস্থার কর্মকর্তাবৃন্দ রয়েছে, তাদের সহ বড় লেভেল তাদের সহ। এবং একটা উদাহরণ দেই, আমাদের দেশে মুগ ডাল হয়, আমরা ছোট মুগ ডালটা খাই, বড়টা খাই না। উইন উইন সিচুয়েশন, বড়টা জাপানে যায়, সেখান থেকে স্প্রাউট তৈরি, যেটা অঙ্কুর বলে, সেই অঙ্কুরটা আমাদের খাদ্যের সালাদ, 5 স্টার হোটেলের সালাদ খাদ্যের। তো এইটা কিন্তু উইন উইন, আমরা অলরেডি একটা নেগোসিয়েশন করতেছি জাপানের সাথে। যেমন এইগুলো হলো স্যার আমাদের কাজ। স্যার আমি একটু পিছনের আলোচনায় আসবো, সেটা হলো যে পান বরজটা আসলে আমার যেটা অনুমান সেটা হলো ছত্রাকটা বেশি হওয়ার কারণ হলো কেমিক্যাল ইউজ করা। আমাদের অভিজ্ঞতা খুব বেশি দিনের নয়, অল্প দিনের অভিজ্ঞতা। সেখানে কেঁচো সার, ভার্মি কম্পোস্ট, এটা ব্যবহারের ফলে আমরা ব্যাপক পরিবর্তন পেয়েছি। যেমন পানের গাছগুলো খুব সতেজ হয়েছে, পানের রঙটা আরও বেশি সবুজ হয়েছে, পানের আকারটা অনেক বড় হয়েছে, এবং কেমিক্যাল অথবা সরিষার খোল ব্যবহারের ফলে যে মানে গাছগুলো মারা যায়, সেখানে একটি গাছও মারা যায়নি, যেহেতু এটা একেবারে প্রাকৃতিক। এটাকে একেবারে নতুন ভাবে আপনারা আবিষ্কার করেন? একবারে নতুন ভাবে, এই যে ভার্মি কম্পোস্ট ব্যবহারটা। এবং এটা কি কৃষকে ব্যবহার করছে নাকি সে কোথা থেকে কিনে? না, কৃষকে ব্যবহার করছে, নিজেরা উৎপাদন করে ব্যবহার করে আমরা এই রেজাল্টটা পেয়েছি। এটা একটা গুণগত মানের একটা বিষয় আছে। এটা আমার মনে হয় যে দীর্ঘমেয়াদে যদি আমরা এক্সপেরিমেন্ট করে যদি এটা প্রমাণ করতে পারি, তাহলে আমরা এই বিপদ থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবো। একদিকে সে সার ব্যবহারে সাশ্রয়ী হবে,
অর্থাৎ তার অত টাকা লাগবে না, দ্বিতীয়ত এটা স্বাস্থ্যসম্মত, পরিবেশ বান্ধব এবং সে নিজে তৈরি করলো, তাকে বাজার থেকে কিনতে এবং হলো এটা না। যে একটা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি হতে পারে এটা আমাদের আগের ধারণা ছিল না। এই মহিলারা এখন এটা উৎপাদন করে কেঁচো বিক্রি করে অথবা সার বিক্রি করে তার নিজের মানে সংসার আপনাকে পরিচালনা পানের করছে। বরজের প্রত্যেকটা পানের বরজে ওখানে একটা এলাকা নির্দিষ্ট করা থাকবে, সেখানে ভার্মি কম্পোস্ট তৈরি হচ্ছে, যেটা আমরা ভিয়েতনামে দেখেছি যে প্রত্যেকটি জমির কর্নারে এরকম একটা টেকনোলজি রয়েছে যেখানে কেঁচো সার উৎপাদন হচ্ছে। আমরা আশা করি খুব তাড়াতাড়ি রাজশাহীতে সেই চিত্রটা দেখতে পাবো আর কি। আর এটা যদি পানের বরজের ক্ষেত্রে অভাবনীয় সাফল্য আনতে পারে তাহলে বলবো যে আপনাদের এই পরীক্ষা নিরীক্ষার ফসল বাংলাদেশে অনেক পানের বরজ রক্ষা পাবে। ধন্যবাদ আপনাদেরকে এই স্টুডিওতে এসে এই সমৃদ্ধ আলোচনায় অংশগ্রহণের জন্য। ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, পিকেএসএফ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিভিন্ন সহায়তা প্রদান করে একটি মানব মর্যাদা সম্পন্ন সমাজ গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানব মর্যাদা প্রতিষ্ঠায় পিকেএসএফের কর্মপ্রয়াস ভবিষ্যতে অব্যাহত থাকবে সে প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।